বন্ধুরা, ছোট গল্পের ভাণ্ডারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি পাঠ করে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পের নাম হলো একান্নবর্তী। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ একান্নবর্তী। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন, সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকার গুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে। 8 বছর। হীরেন 27,000 কেরানি, যুদ্ধের দরুন। 5-10 টাকা বোনাস পায়, অ্যালাউন্স বুঝি পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। তবু বাপের বাড়ি তৈরি, বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে বেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বসবাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার করে নেওয়া হয়। এই সংসার থেকেও সংসারের দান হিসাবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি বেশি পরিমাণে আসে যে নিজেরাই খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়িটা তা ভাগ করে দেওয়া হবে। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে, তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না। 5 জনকে দেওয়ার মতন কখনো কিছু আসে না, 5 জনকে দেখানোর মতন কখনো কিছু আসবেও না। তো কি, তবু কি উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতন বাস করুন। বাস তো করেই একে বাড়িতে, সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয় বন্ধু পাড়া পড়শি সকলে। সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায় তিনি অসুখ ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দুধ দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সেদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখ বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউর কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিক ঝিটার 8 টাকা বেতনে 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতন আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পয়সার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পয়সার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50, যা যা চাইতেন তিনি তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দয়াটা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনও বিয়ে হয়নি। ভাইরা যখন ভাগ হয়, এই এক বাড়িতে উনান জ্বালানোর আয়োজন করে 3টে চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষ করে বড়জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে আতে তার ঘা লেগেছিল। আরও তার পড়বার ইচ্ছা ছিল, বিলেত যাওয়ার কথাটা নাড়াচাড়া করেছিল মনে মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আতকে ওঠার কথাই। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন এ তো ভালো হলো, রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝিটে লেগেই আছে। একটু দুধ একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলো তো? দাদারাই বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খাটনি ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব, ওরা কষ্ট করে, সেটা উচিত নয়। ভাই বলে কি,
কারো মাথা কিনছে কিনা খাওয়া খাই কামড়াকামড়ি করে একসাথে থাকতে হবে ভাই সেজে, তার চেয়ে ভিন্ন হয়ে সম্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতোই থাকাই ভালো। তোমার চলবে? চলবে না, কষ্ট করে চলবে, অন্যদিকে লাভও হবে, মাথা হেট করে থাকতে হবে না, যাই খাই খুদকুড়ো হজম হবে। নিজে ভাই ভিন্ন হলে পারতে তবে এতদিনে? তা পারতাম, তবে কি না কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দুই ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরের আরও পড়ে শুনে আরও পরীক্ষায় পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হবার পরেও 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হিরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা বসিয়ে তাকে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো। আলো বাতাস ভরা আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে। ভাবতে ভাবতে পরের দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করতে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মী ও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুল মাখা চুন, দেয়ালে খসা একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলেই ওই ঘরটাকে দিয়ে বউকে হারানো যেত। চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েদেরও সাজায়। পাড়া বেড়ায় নিন্দা করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চকরদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজের দাম বাড়াবার ফর্সা রং আর থলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতন পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে মুখে যা আসে বলে, শাশুড়ি ননদ যা দেওরের বিরুদ্ধে। ও পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে যায়, মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসরা বড় বেশি পড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করে গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাবপত্র, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে, সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করে বাড়ি করবে। ধীরেনের ওকালতিতে পসার বেড়েছে, তবু বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনা হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, মায়না, উপরিতে বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হিরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুঁয়ে সেকেলে ভাব জীবনে আর তৃষ্ণা এনে দিয়েছে। প্রায় তাকে বাজার করতে হয়, প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে, মার আবদার আর হুকুম সামনে চলে তার উপরে, আর তার যেন ছেলে নেই। তাছাড়া সব বড় ভোতা নোংরা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4-5 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলেদের মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে,
বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে মরলে জুড়োবো, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে, পুরনো বাস্ক, পেটরা, রং চটা খাট, চেয়ার, ছেঁড়া জামা কাপড় কথাখানি নিয়ে যতটা সাজাতে পেরেছে। রান্নাঘর থেকে দুবেলা নোংরা রান্নাঘর, এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরানির। খেতে বসলে আবার প্রায় পুলক কৃষ্ণপিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। পূর্ব কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো। কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে। সহজে সে হাসে না, আর তার দাঁতগুলো খারাপ। এমন অগোছালো করে কি থাকো ঠাকুরপো, ছি ছি, চারদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে, ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছ সব। এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফ সুরত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল মেরে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটাকে সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে একদিন এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হবার কি আছে? খেয়ে আরও খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলে মেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয়। পরিবেশন বারবার ব্যাঘাতে নেই অন্য ঝামেলার। পরিবেশককারে ভঙ্গিতে নেই খাটিয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মায়না করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওইদিকে ততদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাধ্যে থাকে খিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য, তার সিকিও লাগে না। হীরেন বলে তা লাগে না, কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে? যাই করি না। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিন একটু দেরি হলে খেতে পারবো না খুশি মতন। ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি? 1:30 বাজে, এখন বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই, টাকা দাও বলে বাদি কিনে আছো আমায়? এই দোষ লক্ষ্মীর খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে সংসারে, তবু হীরেন যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও সংসার সে চালু রেখেছে। একটু যে বিশেষ করে তার সঙ্গে বিশেষ মিষ্টি চুড়ে কথা বলবে, তার সঙ্গে সে চেষ্টা নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড়ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তাভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেই সঙ্গে তো বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না? এত ভাবে, এই কথাটা ভাবে না? নীরেন আশ্চর্য হয়ে যায় এই ভেবে। পরের মাসের 1 থেকে নীরেন ফিরে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়িমাকে মাসে মাসে যে 40 টাকা দেবে ঠিক হয়েছে, বুড়ি কি খাবে ও টাকাটা? হীরেনকেই দেবে। ও 40 টাকা এরকম সে হীরেনকে দিচ্ছে। সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু? না, সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাহিরে গরিবানা, বুঝলে ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের খরচের জন্য টাকা দিয়ে প্রতি দানে স্পষ্ট কৃতজ্ঞতা পেলে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মীর নির্ভীকভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়
হেস্ত নেস্ত যা হবার তা হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ, তার থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবেই তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কোনো জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সরকি পাওয়া যাচ্ছে, লোহায় সিমেন্ট পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করে বিশেষ করে কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটি মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রাখেনি, যায়নি যুদ্ধটা। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, মরে যাবেন। মরতেও পাবো না আমি, এ হতভাগার জন্য মরবারও জো নেই। আমার দুর্বল ক্ষীণসুরে মা, বুড়ি মা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ ঘুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কষ্টে জিজ্ঞাসা করেন, আমি মরলে না খেয়ে মরবি তোরা? গোষ্ঠী যুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন অত ভাবছো মা? তোমা অত সহজে মানুষ কি মরে? দুর্ভিক্ষ দেখনি, একটু খুদ খেয়ে ফ্যান খেতে পারলে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে। থাকবো না বটে। ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বউটাও বাঁচবে, ছেলে মেয়েও কটাও বাঁচবে। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচায় কোনো মানে হয় না। কি বললি? বললাম বাঁচার কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো? অত ভাবছো কেন? মরবো না কেউ আমরা মরবো না। বুড়িমা ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার জুচ্ছুতো করে এবারে মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফি ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ী কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভীক চালচলন, অবসর শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু ঈর্ষাক্ষোভ হতাশা হয়ে আঁকড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মনে মনে এই ভাবনায় মলম দিয়ে সামলে থাকছে সে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটো শাকপাতা ডাল ভাত খেয়ে গুজে কাজ করো, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর করছে, মরণ কামনা করছে, শুধু গোপনে নিজেকে শুনিয়ে হীরেনের উপর ঝাঁজ ঝরছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এসব আর সইল না। 4টে ছেলে মেয়ে, 2টি বড় হয়েছে, তারা শাকপাতা ডাল ভাত খেতে পারে, অন্যদিকে তাই খাওয়ানো যায় কিছু কিন্তু একটু আধটু দুধ চাই। এক কেপে দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, তাও আর লাগে না। যে সময়টা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও যুবতী, বয়স তো তোর মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকে তাকিয়ে দেখেছে সবাই। এ কি কলাকৌশল জেনেছে হীরেন। অভয় দিয়ে বলেছে সে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো সত্যি পারে হতে মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসোয় উঠবার সময় হীরেন তাতে আটকায়। এত এলোমেয়ে কথার পর একরত্তে তাকে ছাতে যেতেই আগিয়ে এসে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে ছাড়া পারবার জন্য লড়তে হীরেনের বাহুমূলে কামড় বসিয়ে দিয়ে। হীরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টে সন্তানের মা। কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। থমকে দেয় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তোমার ভালো। তুমি মরলে আমি বাঁচবো। বাঁচবে না, তুমি মরলে আমি বাঁচবো না। দাও বাবু, ভাবতে দাও।
বাঁচবে না, সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেন মরবে। আমার বড় ঘুম পাচ্ছে, কতকাল জেগে আছি বলো তো, একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে চাদরিন তুলে গিজিজ করে ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শুনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী, আমি বুঝিনি, যা করা দরকার করিনি, মাছি ভাড়া কেরোনি তো, এইভাবে স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়বে না। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ করে বলে। আমি যাইনি, কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে শুধু লক্ষ্মী ভাবে, সে এত দুঃখের মধ্যে খাপছাড়া পাগলামি করে বসে না জানে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজন একসাথে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে। রাত 11টার সময় লক্ষ্মী জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রণেশ, ভূপেন, কামাই আমার মতন কেরানি চেনে ওদের বাড়িতে। ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। বুঝছি, তোমার 3 বন্ধুর বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া অন্যায়? না, তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, ওদের যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোরগ ডাকা ভরে এলো লতিকা, মাধবী, অলকার সঙ্গে এলো 11টি বাচ্চা কাচ্চা। আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, বোতল ভরে সরিষার তেল, নুন, কচি কাঁচা মাল দিয়ে চুলকে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি খড়খানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরকারি। লতিকা উনুনে আঁচ দিয়ে হিরেনের রাত্রে এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনুনে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে দিয়ে মাধবী চাপালো বড় সসপ্যান। আমাদেরই কম্পত্য কেটলি চায়, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি না। জানি, খাও। কেন না খায় চা? লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না, স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে, কোনো প্রশ্ন সে করে না। দুর্ভাগ্য যা, তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে পারে, ইচ্ছা হয় না। এবার সবাই তার চেনা, আশেপাশে থাকে, তারই মতন গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া, ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা করে নিয়েছে। চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই, 3 বাড়ির খাওয়ার জিনিস, বাসনপত্র জায়গা পায় না, সব ছড়িয়ে এই ঘরটা ছোট থেকে ঘুপচিও খোসা ভাড়ার ঘরে কাজে দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী, 3 জন মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরও কমাবে। পালা করে রাঁধবো বাড়বো, একটা জায়গায় নেই ভালো মতন ভাড়ান্না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করাতে ভয় করে লক্ষ্মী সারাদিন সে চুপচাপ থাকে। রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। লাগবে না, 4টে উনুন কয়লার পোড়ার বদলে 1টি উনুনে পড়ছে। 4 বাড়ির 1 দিনের কয়লার খরচ দিন চলুক, 3-4 চলবে। 4টের বদলে 1টিতে ঝিতে চলবে। 4 জনের বাজার বদলে 1 জনে গেলেই চলবে। 4 জনের বাধার বদলে 1 জনে রাঁধলে চলবে। 3-4 দিন ছুটি। এমন তো নয় অনেক দূর থেকে ডাল ভাত খেয়ে আসতে হবে কাউকে। 4 পাথার উনুন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 20 হাত রাস্তা পেরিয়ে একটু খাওয়া তফাৎ, আর তুলনায় সুবিধা কত। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শির 51বর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর টানা 1-3 দিন বিশ্রাম ভোগ করায় তার জীবনে এই প্রথম ছুটেছে। ছেলে বিয়েতে আতুরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়েনোর খাটনি ঢের রান্না করাচ্ছে। আবেগ উচ্ছ্বাসিত সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশাহারা হরিণীর মতন। আজ বাঘিনীর মতন বাঁচতে শুধু রাজি নয়, বাঁচবে, এটাই তার জিদ।
আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গল্প শোনার জন্য। নমস্কার।